আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে বিভক্তি। বিভক্তির মধ্যে আমরা প্রথমেই পড়ছি প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি হয় কর্তায়। বাক্যের কর্তা অর্থাৎ যে কাজটা করছেন তিনি হচ্ছে বাক্যের কর্তা। এবং লিঙ্গ এবং বচন ভেদে এর আলাদা আলাদা রূপ হয়। আহ বাক্যের যে কাজটা আছে সেটা যিনি করছেন কর্তা, সেটা ব্যক্তিবাচকও হতে পারে, বস্তুবাচকও হতে পারে। এটুকুই হচ্ছে আমরা বলেছি। আর এরপর যেটা আসে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হয় কর্মে। এখন কর্ম কি? কর্ম আমরা গত ক্লাসে একটুখানি পড়েছিলাম যে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। আম, যেমন আমি প্রথমে একটা বাক্য বলেছিলাম, সেটা হচ্ছে রাম খেলছে। রাম খেলছে এই বাক্যটাকে যদি আমি আরেকটু বড় করি, রাম বল দিয়ে খেলছে। আচ্ছা, বল দিয়ে তো এটা তৃতীয়া হয়ে গেল। রাম দাবা খেলছে। এখন যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি খেলছে? দাবা খেলছে। অথবা যদি বলি যে আমি চিঠি লিখছি, তাহলে কি লিখছি? চিঠি লিখছি। আবার যদি এটাকে আরেকটু বড় করি, আমি মিতাকে চিঠি লিখছি। আমি কি লিখছি? চিঠি লিখছি। আবার কাকে লিখছি? চিঠি লিখছি। তো কর্ম এখানে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে যে কর্মটা পাবো, আর একটা হলো কাকে দ্বারা প্রশ্ন করে যে কর্মটা পাবো। দুটোই হচ্ছে কর্মকারকের মধ্যে পড়বে, এবং দুটোতেই হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হবে। প্রথমা বিভক্তির মতো এটাতেও হচ্ছে লিঙ্গ আর বচন ভেদে আলাদা আলাদা রূপ হয়, সেগুলো আমরা এখন একটু পর দেখব। আহ সরাসরি ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটাই হচ্ছে দ্বিতীয়া। দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ এক এক রকম শব্দে এক এক রকম হয়। আমরা আহ, আমাদের কাছে যাদের কাছে আচ্ছা, বই তো সকলে পেয়েছেন আশা করি। কণিকা বা কৌমুদী সকলের কাছে পৌঁছে গেছে না? একটু হাত তুলবেন, এমন কেউ কি আছেন যার কাছে এখনো বই পৌঁছায়নি বা বই পাননি? ঠিক আছে, তাহলে সকলেই হচ্ছে যে ব্যাকরণ কণিকাটা আছে সেটা একটু নিয়ে বসবেন। কণিকাতে দেখবেন শব্দরূপে অনেকগুলো শব্দ আছে পরপর। আম, সেগুলো হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ আছে, আকারান্ত স্ত্রীলিঙ্গ আছে, আবার হ্রস্ব উকারান্ত আম, স্ত্রীলিঙ্গ আছে, হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ আছে। তো অনেকগুলো শব্দ আছে। সেই শব্দগুলোর থেকে আহ শব্দগুলোর আমরা যে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি বা সাতটা বিভক্তির যে রূপ সেগুলো আলাদা আলাদা করে ওখানে দেওয়া আছে, এবং বচন ভেদেও দেওয়া আছে ওগুলো। তো ওগুলোই হচ্ছে আমরা এখন আহ আস্তে আস্তে শিখবো। এগুলো চর্চা করতে করতে আমাদের অনেকটাই মুখস্থ হয়ে যাবে। যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, এই শব্দগুলো বারবার আসবে। এই শব্দগুলো একটা বাক্য যখন আমরা গঠন করব তখন তখন তো কিছু শব্দ লাগবে। সেই শব্দগুলো ক্ষেত্রে বিভিন্ন বিভক্তি প্রয়োগের জন্য যে শব্দগুলো মানে আমাদের শব্দরূপ জানতেই হবে, সেরকম কয়েকটা শব্দ হচ্ছে আপনাদেরকে গত ক্লাসের সময় গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। দেখেছেন নিশ্চয়ই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়েছিল কিছু শব্দ। আরও কিছু শব্দ আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে ক্লাস করতে করতে অনেকটা জেনে যাব। তো ওখান থেকে হচ্ছে আমরা কিছু দ্বিতীয় বিভক্তির রূপ দেখব। এর সাথে দ্বিতীয় বিভক্তির সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হচ্ছে বাক্যে কোনো শব্দের সাথে দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হলে যে শব্দের সাথে যুক্ত করা হয়েছে তাতে তৃতীয় বিভক্তি হয়। এটা কি বললো? বললো যে একটা বাক্যে একটা ক্রিয়াপদ থাকবে। ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? কিসের দ্বারা বা কি দিয়ে বা আম, কর্তৃক এর প্রশ্নটা কিভাবে হবে? কেউ যদি জেনে থাকেন বলতে পারেন কর্তৃক।
আচ্ছা, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আচ্ছা, কিসের দ্বারা বা কি দিয়ে, এই দুটো প্রশ্ন করে যদি আমরা আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে করণ কারকের উদাহরণ, এবং সেই শব্দটাতে তৃতীয়া বিভক্তি লাগাতে হবে। যেমন একটু আগে বলেছি যে রাম বল খেলছে। তো বলতে পারি যে এটা কি খেলছে, বল খেলছে। কিন্তু আমরা যদি আরেকটু ভেবে বলি তাহলে বোঝা যাবে যে রাম আসলে বলের দ্বারা খেলছে, বল দিয়ে খেলছে। তো এটা আসলে তৃতীয় বিভক্তির উদাহরণ হচ্ছে। আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি কি দিয়ে খেলছে, তাহলে আমরা যে উত্তরটা পাচ্ছি অর্থাৎ বল, সেটা তাহলে তৃতীয় বিভক্তির উদাহরণ হচ্ছে। বলের সংস্কৃত হচ্ছে আহ, কন্দুকম। তো কন্দুকম শব্দের সাথে তখন আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করব। এবং অবশ্যই বচন ভেদটা দেখব যে এটা একটা বল দিয়ে খেলছে নাকি দুটো বল দিয়ে খেলছে। এভাবে করে আমরা তৃতীয় বিভক্তির রূপগুলোও দেখব। তো এই হলো আমাদের প্রথম তিনটা বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। এগুলো হলো সাধারণ ধারণা। এরপর যখন আমরা বাক্য গঠন করব, একটু পরে করব, তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দ। এই নর শব্দটা আপনারা যাদের কাছে বই আছে তারা বইয়েও দেখতে পারেন, ব্যাকরণ কণিকাতে। কণিকাতে হচ্ছে আম, 20 পৃষ্ঠায়, 20 পৃষ্ঠায় নর শব্দের শব্দরূপটা আছে। দেখুন, এখানে আমরা তিনটার রূপ দেখছি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। প্রথমাটা তো গত ক্লাসে করেছি, নরহ, নরৌ, নরাহা। এরপর দ্বিতীয়টা আমরা আজকে থেকে পড়ছি, সেটা হচ্ছে নরম, নরৌ, নরান। দেখুন এখানে প্রথমে এবং দ্বিতীয় বিভক্তিতে দ্বিতীয় দ্বিবচনের যে রূপটা, সেটা প্রথম আর দ্বিবচনের রূপটার মতোই। তো এগুলো কিছু কিছু ক্ষেত্রে মিল থাকবে। মিল থাকলে তো আমাদের ভালো ভালো মনে থাকবে। এরপর হচ্ছে যে তৃতীয় রূপগুলো আছে, নরেনা, নরাভ্যাম, নরৈহি। একই রকম ভাবে এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তারপর আছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এগুলোর রূপগুলো আমরা এখন দেখব। এই যে প্রথমাতে আছে লতা, লতে, লতাহা। দ্বিতীয়াতে আছে লতাম, লতে, লতাহা। এরপর তৃতীয়াতে আছে লতয়া, লতাভ্যাম, লতাভিহি। শুধু লতা শব্দ নয়, আকারান্ত স্ত্রীলিঙ্গ যতগুলো শব্দ আছে আহ সবগুলোতেই এই ধরনের রূপগুলো হবে। যেমন আকারান্ত স্ত্রীলিঙ্গ যে কোনো কন্যা, কন্যা বা মায়ের নাম যাদের আকারান্ত দিয়ে শেষ হয়, যেমন সীতা, রাধা, মিতা, এই সবগুলোর রূপ এই লতা শব্দের মতো হবে। তারপর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যা যা আছে আপনাদের গ্রুপেও দেওয়া হয়েছিল। কণিকাতে দেখবেন যে শব্দরূপের নিচেও কিছু দেওয়া আছে, যে কন্যা, বালা, জায়া, ভাষা, বিদ্যা ইত্যাদি লতা শব্দের মতো হবে। তো এই সবগুলো শব্দরূপে দ্বিতীয়ার ক্ষেত্রে যদি বলি, যদি বিদ্যা শব্দটা নিই, বিদ্যা, তাহলে দ্বিতীয়ার একবচনের কি হবে? বিদ্যাম। তারপর দ্বিবচনে হবে বিদ্যে। তারপর বহুবচনে হবে বিদ্যাহা। তারপর তৃতীয়াতে হবে বিদ্যয়া। দ্বিবচনে হবে বিদ্যাভ্যাম। আর বহুবচনে হবে বিদ্যাভিহি। তো এভাবে করে সবগুলো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে লতা শব্দের মতোই হবে। এরপরে আছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ ফল। এটাও আপনারা কণিকাতে পেয়ে যাবেন রূপটা। এই যে এখানেও আছে। এখানে প্রথমার রূপে আছে ফলম ফলে ফলানি, দ্বিতীয়ত আছে ফলম ফলে ফলানি। এই যে দেখুন, আরেকটা মিল পেয়ে গেলাম আমরা এখানে। ফল শব্দের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির রূপ হুবহু একই। তো এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে দেখে কিভাবে বুঝবো? ওই যে প্রথমেই বলেছি যে ক্রিয়াকে আমরা প্রশ্ন করে করে দেখব। একটা বাক্য যখন আপনাকে দেয়া হবে তখন আপনি আহ, সেটাকে প্রশ্ন করে করে যদি আহ, কে দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তাহলে হচ্ছে বাক্যের কর্তা, অর্থাৎ যে কাজটি করছে।
আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা হচ্ছে বাক্যের কর্ম। তো বাক্য বুঝে আমাদের বুঝতে হবে যে এখানে প্রথমা বিভক্তি লাগানো হয়েছে নাকি দ্বিতীয়া বিভক্তি। এরপর আছে তৃতীয় রূপগুলো। ফলেনা, ফলাভ্যাম, ফলাইহি। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ফল শব্দের যে তৃতীয় রূপ আর নর শব্দের যে তৃতীয় রূপ অনেকটা কাছাকাছি। নর শব্দে ছিল নরেনা, নরাভ্যাম, নরৈহি। আর ফল শব্দে আছে ফলেনা, ফলাভ্যাম, ফলাইহি। আচ্ছা, এগুলো এখন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে আমাদের মনে মনে মানে মাথায় সেট হয়ে যাবে, তখন আর আমরা ভুলবো না এগুলো। এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এগুলো আস্তে আস্তে সবই প্র্যাকটিসে চলে আসবে। বাক্য গঠন করবো আমরা, গল্প পড়বো আমরা বিভিন্ন। তখন হচ্ছে এই শব্দগুলো বারবার বারবার পাবো। তখন আর আলাদা করে দেখতেও হবে না যে এই শব্দটার রূপ কেমন ছিল, একটু দেখি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কি জিজ্ঞাসা আছে? এই যে আমরা যেটুকু পড়লাম। আচ্ছা, একজন লিখেছেন ব্যাট দিয়ে বল খেলছে। হ্যাঁ, এটাও হতে পারে। ব্যাট দিয়ে হলে তখন যে ব্যাট শব্দটা সেটাতে হচ্ছে তৃতীয়া লাগবে। আর বল শব্দটাতে তখন হচ্ছে আহ বল শব্দটা তখন বাক্যের কর্তা হবে। আর যদি অন্য কোনো কর্তা থাকে বাক্যে, যদি বলি রাম ব্যাট দিয়ে বল খেলছে, তখন রাম হবে বাক্যের কর্তা। ঠিক আছে, আমরা তাহলে প্র্যাকটিসের দিকে যাই। আচ্ছা, এখন আপনারা চটপট আহ আমাকে বলুন তো যে সে সে শব্দটার সংস্কৃত কি? যিনি পারবেন তিনি হাত তুলবেন। সে শব্দটার সংস্কৃত কি? আচ্ছা, আমি হাত তুলতে বলেছিলাম, আপনারা অনেকেই বলে দিয়েছেন সহ। ঠিক আছে, সহ। কিন্তু সে শব্দটা যদি স্ত্রীবাচক হয় তাহলে কি হবে? তা। যদি স্ত্রীবাচক হয় শব্দটা তাহলে হবে সা। সহ, তৌ, তে, অহম, আবাম, বয়ম, ত্বম, ইউয় ইউবাম, ইউয়ম। এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে করেছিলাম এই শব্দগুলো। মনে পড়ছে কিনা দেখুন। সে, তারা দুজন, তারা অনেকজন, বা তারা সকলে। সহ, তৌ, তে। কণিকাতে তৎশব্দের শব্দরূপ। তদ। তৎ শব্দের শব্দরূপ আমি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি। 33 পৃষ্ঠায় তৎ শব্দের শব্দরূপে আছে সহ, তৌ, তে। তৎ শব্দের স্ত্রীলিঙ্গ হয় সা, তে, তাহা। আচ্ছা, দুটো দিয়ে করতে পারবেন এখানে। সাহা দিয়েও করতে পারবেন, সা দিয়েও করতে পারবেন, যেহেতু এখানে বলা নেই। আর দেখছে, দেখছে, আম, এটার জন্য কোন ধাতুরূপ আসবে? কেউ কি জানেন? দেখছে, দেখা। হ্যাঁ, একজন বলেছেন দৃশ। ঠিক আছে, দৃশ।
কিন্তু এটা প্রয়োগের সময় কি হয়ে যায়? পাশ হয়ে যায়। সে দেখছে, সে হচ্ছে প্রথম পুরুষ একবচন। তাহলে এখানে আছে বর্তমানকাল। বর্তমানকালের প্রথম পুরুষ একবচনে, অর্থাৎ লটলকারে তি লাগে। তাই দৃশ ধাতু থেকে পাশ্যা হয়ে হবে পাশ্যাতি। আপনারা একটু চটপট লিখে ফেলুন এই এই তিনটা বাক্য, এগুলো সংস্কৃত কি হবে। সে তো আমরা এখন বললাম সাহা, আর দেখছে এটা হবে পাশ্যাতি। মানুষ, মানুষদ্বয়, মানুষগুলো, মানুষের সংস্কৃত হচ্ছে নারা। আমরা একটু আগেই নারা শব্দটার রূপগুলো দেখলাম। এখানে এখানে মানুষ শব্দটা, মানুষ যেটা আসছে সেটা হচ্ছে দ্বিতীয়া। দেখুন, কি দেখছে? মানুষ দেখছে। অথবা কাকে, কাদেরকে দেখছে, কাকে দেখছে? মানুষ দেখছে। তো নর শব্দের প্রথমটাতে হবে দ্বিতীয়ার একবচন, মানুষ দ্বয় এখানে হবে দ্বিতীয়ার দ্বিবচন, আর তৃতীয়টাতে হবে দ্বিতীয়ার বহুবচন। চটপট লিখে ফেলুন। লিখে যাদের হবে তারা হাত তুলবেন। মাত্র দুজনের হলো, আর কারো হলো না? ঠিক আছে, এরপর যাদের হয়েছে তাদের মধ্যে আচ্ছা আমি বলি একজনকে। উত্তম মণ্ডল মহোদয়, আপনি কি আছেন? আপনি একটু আনমিউট করুন। উত্তম মণ্ডল। উত্তম মণ্ডল দিদি মহোদয়। নমস্কার। হ্যাঁ, আপনারা এই সুযোগ দিচ্ছিলেন না বললে মনে হয় অনেকে করতে পারছি না। সাহা নারাহা পশ্যতি, তৌ নারাহা পশ্যতঃ, তে নারাহা পশ্যন্তি। আচ্ছা, রূপগুলো ঠিক আছে, কিন্তু দেখুন এখানে তিনটা বাক্যেই সে আছে। আমি তো সেটা পরিবর্তন করতে বলিনি। আর যদি সেটা পরিবর্তন করেছেন, তাহলে কি ক্রিয়াটাও পরিবর্তন করেছেন সেই হিসাবে? ধরিয়ে পাশ্চাৎ দিন তাহলে দিদি। পাশ্চাত্যি, তারপর পরের বাক্যে কি লিখেছেন? তে। পশ্যতঃ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, শেষেরটা পশ্যন্তি। তাহলে ঠিক আছে। কিন্তু দেখুন আমি এখানে তিনটা বাক্যেই সে লিখেছি। আমি কিন্তু লিখিনি তারা দুজন বা তারা অনেকে। ঠিক আছে, সমস্যা নেই। যারা করেছেন তারা হচ্ছে ওভাবে ক্রিয়াটাও পরিবর্তন করে লিখবেন রূপ অনুযায়ী। আপনারা যেটা পারছেন এটা দেখে খুব ভালো লাগছে।
মাত্র 4টা কি 5টা ক্লাস হয়েছে, তার মধ্যে হচ্ছে আপনারা অনেকটা শিখে গেছেন। আচ্ছা, এরপর এটা তো গেল দ্বিতীয় রূপ। এখন এই একই বাক্যে যদি আমরা তৃতীয় যোগ করতে চাই, তাহলে কিভাবে হবে? এই বাক্যটা তো আছে, তার সাথে শুধু একটা শব্দ যোগ করবেন। সেটা হচ্ছে চোখ দিয়ে বা চোখের দ্বারা। কি দিয়ে দেখছে? চোখ দিয়ে দেখছে। চোখ শব্দটা সংস্কৃত দুঃখিত, চোখ শব্দটা সংস্কৃত হচ্ছে নেত্র। নেত্র শব্দটা হচ্ছে তাও অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এখন অকারান্ত ক্লিবলিঙ্গ আমরা ফল শব্দ দেখেছি, ওটা তৃতীয়ার যে রূপগুলো আছে সেটার অনুরূপ। একই বাক্যে শুধু একটা করে শব্দ যুক্ত করবেন। নেত্র শব্দটার একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথমটাতে একবচন, দ্বিতীয়টাতে দ্বিবচন, 3 নাম্বারটাতে বহুবচন। হয়ে গেছে আশা করি, শুধু 3টা শব্দ যুক্ত করতে বলেছি। তাহলে কি হবে? নেত্র শব্দটার যদি তৃতীয় রূপ নিই, স্বর্ণালী শিকদার মহোদয়া, আপনি বলুন। স্বর্ণালী শিকদার মহোদয়া। নমস্কার দিদি। নমস্কার। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। সাহা নেত্রেন নর পশ্যতি, সহ নেত্রাভ্যাম নরৌ পশ্যতি, সহ নেত্রৈঃ নরাः পশ্যতি। আচ্ছা, ওই প্রথমটার যেটা সেটা হবে নেত্রের না। আপনি নেত্রেন বলেছেন। দেখবেন যেখানে হসন্ত থাকবে না, সেখানে আমরা শব্দগুলো পুরোপুরি উচ্চারণ করব। নেত্রের না। হ্যাঁ, নেত্রেণ। হ্যাঁ, ঠিক আছে। সহ নেত্রেণ নর পশ্যতি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। বাকিদেরও আশা করি হয়ে গেছে। আচ্ছা, আপনি দ্বিতীয়ার বহুবচনের রূপটা কি নারাহা লিখেছেন? স্বর্ণালী শিকদার মহোদয়। দ্বিতীয়ার বহুবচনের রূপটা তো নারাহা নয়, এটা নারায়ণ। এটা একটু ঠিক করে নেবেন। ঠিক আছে, তাহলে কি হলো উত্তরগুলো? সহ নেত্রেণ নরম পশ্যতি, সহ नेत्राभ्याम नरौ पश्यति, सह नेत्रैः नरान् पश्यति। এগুলোই হচ্ছে উত্তর। সকলে মিলিয়ে নেবেন। আমরা পরবর্তী অংশে যাই।
এই যে আরো তিনটা বাক্য এসেছে, এগুলো আমি দিয়ে এসেছে। আমি আমি শব্দের সংস্কৃত কি? আমি শব্দের সংস্কৃত কি? হ্যাঁ, আমি শব্দের সংস্কৃত হচ্ছে আহম। আহম। ফল, ফল শব্দের আমরা একটু আগেই দেখলাম রূপগুলো। এই যে ফল শব্দের রূপ, ফল শব্দের দ্বিতীয় রূপগুলো হবে এখানে। কি খাচ্ছি? ফল খাচ্ছি। তারপর দ্বিতীয় বাক্যে আছে দুটি ফল খাচ্ছি। আর তৃতীয় বাক্যে আছে ফলগুলো খাচ্ছি। খাওয়া, খাওয়া কোন ধাতু রূপ থেকে আসে? খাওয়ার কাজটা যে করছি এটা কোন ধাতু রূপ থেকে আসবে? হ্যাঁ, খাদ ধাতু থেকে আসবে। খাদ ধাতু থেকে, যেহেতু আমি খাচ্ছি, আমি হচ্ছি উত্তম পুরুষ একবচন, তাই লট লকারের উত্তম পুরুষ একবচন যে রূপটা, সেটা লাগবে মি। মি লাগবে। খাদ্যাতুর সাথে মি লেগে খাদা মি, এমনটা হবে। তো এইগুলো লিখে ফেলুন, এই তিনটা বাক্য। আমি ফল খাচ্ছি, আমি ফল দুটি খাচ্ছি, আমি ফলগুলো খাচ্ছি। অর্কদীপ দে মহোদয়, আপনি বলুন কি কি লিখলেন। নমস্কার। নমস্কার। अहम फलं खादामि। अहम फले खादामि। अहम फलानि खादामि। ঠিক আছে, বাকি সবার কি মিলেছে? এগুলো খুব সহজ। শুধু রূপটা দেখে, রূপটা দেখে বসিয়ে দিবেন। আর কর্তা এবং ক্রিয়ার রূপটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যুক্ত করব এই যে ফল, ফল দুটি, ফলগুলো, এগুলো গেল দ্বিতীয় রূপ। এখানে আমরা যুক্ত করব আরেকটা শব্দ, সেটা হচ্ছে হাত। হাত দিয়ে ফল খাচ্ছি। কি দিয়ে খাচ্ছি? হাত দিয়ে খাচ্ছি। হাত শব্দটাতে তাহলে তৃতীয়া লাগবে। আগের মতোই প্রথমটাতে একটি হাত দিয়ে খাচ্ছি, আহ দ্বিতীয়টাতে দুটি হাত দিয়ে খাচ্ছি, আর তৃতীয়টাতে হাতের বহু বচন, অনেকগুলো হাত দিয়ে খাচ্ছি। হাত শব্দের সংস্কৃত হচ্ছে হস্ত। আচ্ছা, উষান অধিকারী জয় মহোদয়, আপনি কি আছেন? আনমিউট করুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি কি নামটা ঠিক মতো উচ্চারণ করতে পেরেছি? হ্যাঁ, ওশান অধিকারী। হ্যাঁ, উষান অধিকারী, ঠিক আছে। এবার বলুন, আপনার উত্তরগুলো বলুন। অহম হস্তেন ফলম খাদামি। অহম হস্তেভ্যাম ফলে খাদাবহ। অহম হস্তৈ ফলানি খাদামি। আচ্ছা, দ্বিতীয়টাতে কি খাদাবহ বলেছেন? খাদাবহ কেন হবে? খাদামি, খাদামি। আমি আমি শব্দটা তো পরিবর্তিত হচ্ছে না। কর্তা যতক্ষণ না পরিবর্তিত হচ্ছে, ক্রিয়ার রূপ ততক্ষণ পরিবর্তিত হবে না। হ্যাঁ, ওটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি সবগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আহম হস্তেনা ফলম খাদামি।
अहम हस्ताभ्याम फले खादामि। अहम हस्तैः फलानि खादामि। ঠিক আছে, এরপর আমরা পরের গুলোতে যাব। এই যে এখানে তিনটা বাক্য আছে। এখানে আছে তুমি। তুমি শব্দের সংস্কৃত কি হবে বলুন? त्वम। হ্যাঁ, তুয়াম। তুয়াম। আর পড়েছিলে, আপনারা অতীতকালের বাক্য গঠন করেছেন। অতীতকালের বাক্য এখানে আমরা লং লকার দিয়ে করব। লং লকারে মধ্যম পুরুষ একবচন, তুমি যেহেতু মধ্যম পুরুষ একবচন, আর এখানে আহ, তুমি আছে কর্তা হিসেবে, তাই মধ্যম পুরুষের একবচনের রূপ দিয়ে করব। পড়েছিলে, এটার ধাতুরূপ কি হবে বলুন? অপঠঃ। पठ धातु। হ্যাঁ, ঠিক আছে, পট ধাতু। আর আপঠাহ, উনি একেবারে রূপটাই বলে দিয়েছেন। ঠিক আছে, লং লকারে মধ্যম পুরুষ একবচনের রূপ আপঠাহ। তাহলে তুয়াম আপঠাহ, এ দুটো তো হয়ে গেল। মাঝখানে আছে গল্প। গল্প এর সংস্কৃত আমরা নিব কথা। আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো হবে। কথা। কি পড়েছিলে? গল্প পড়েছিলে। কথা শব্দে তাহলে দ্বিতীয়া হবে। প্রথমটাতে আছে গল্প শব্দের একবচন, দ্বিতীয়টাতে আছে দ্বিবচন, আর শেষেরটায় আছে বহুবচন। কথা শব্দটাতে একবার একবচন লাগাবেন, আরেকবার দ্বিবচন, আরেকবার বহুবচন, দ্বিতীয়ার। চটপট করে ফেলুন। আচ্ছা, আমি যতবারই লিখতে বলছি বারবার হচ্ছে 4-5 জন হাত তুলছেন, অর্থাৎ তারা লিখেছেন। বাকিরা কি লিখছেন না নাকি পারছেন না? এখানে আজকে এতক্ষণ 28 জন ছিলেন, এখন 24 জন হলো। 5 জন বাদে বাকি যে যারা আছেন তারা কি পারছেন না? তাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন।
সজল দাস মহোদয়, আপনি বলুন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। ত্বম কথাম অপঠতঃ। তুমি গল্প দুটি পড়েছিলে। ত্বম কাথে অপঠতঃ। তুমি গল্পগুলো পড়েছিলে। ত্বম কথাহ অপঠতঃ। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা শব্দ যোগ করব, সেটা হচ্ছে তৃতীয়ার। এখানে আমরা যোগ করব মনোযোগ দিয়ে, মন দিয়ে। কিভাবে, কি দিয়ে? মন দিয়ে। তো এটাতে তৃতীয়া লাগবে। আর এটার যে সংস্কৃতটা, সেটা হচ্ছে চিত্ত। চিত্ত শব্দটাতে হচ্ছে আপনারা তৃতীয়ার এক বচন, দ্বিবচন আর বহু বচন লাগাবেন। চিত্ত শব্দটা হচ্ছে অকারান্ত নপুংসকলিঙ্গ বা ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো হবে। চেষ্টা করেছি দিদি। এখানে পঠাসি কেন হবে? পঠাসি, সি শব্দটা, সি রূপটা হয় যখন বর্তমান কালের অর্থাৎ লট লকারের মধ্যম পুরুষ এক বচন হয়। এখানে আমরা অতীতকাল দিয়ে করছি। অতীতকালে হয় লং লকার। লং লকারের মধ্যম পুরুষ এক বচনে হয় আহ শয় হসন্ত, যেটা পরে বিসর্গ হয়ে যায়। আ পঠহ, এমনটা হবে। পঠসি হবে না। আর আপনারা আরেক ধরনের করে শিখেছেন, সেটা হচ্ছে স্ম। যদি স্ম যোগে করেন তখন হবে পঠাসি স্ম। আমি এখানে বলে দিয়েছিলাম লং লকার দিয়ে করতে। ঠিক আছে। অর্কদীপ দে মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ দিদি। হ্যাঁ, কি লিখেছেন বলুন। त्वम चित्तेन कथाम् अपठतः। त्वम चित्ताभ्यां कथे अपठतः। त्वम चित्त्वयि कथाः अपठतः। আচ্ছা, ক্রিয়াপদের রূপটা আর একটু বলবেন। কোনটা দিদি? ক্রিয়াপদ, পট ধাতু দিয়ে যেটা করলেন। अपठः। আপঠহ, ঠিক আছে। আপনি উচ্চারণের সময় আপঠাত্তাহ বলেছেন, তাই বুঝতে আবার পেরেছি। জিজ্ঞেস করলাম। আপঠহ, ঠিক আছে। রূপগুলো ঠিক আছে। আমি একবার বলে দিচ্ছি। ত্বম চিত্তেন কথাম अपठः। ত্বম চিত্তাভ্যাম कथे अपठः। त्वं चित्तैः कथाः अपठः।
ঠিক আছে, আশা করি এখন আপনাদের কাছে রূপগুলো কিভাবে লাগাবেন বা কিভাবে করবেন সেটা পরিষ্কার ধারণা হয়ে গেছে। এই সম্পর্কিত আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। দিদি নমস্কার। হ্যাঁ, বলুন। পিছনের প্রশ্ন করব। আমি ফল খাচ্ছি, অহম ফলম খাদামি। আমি ফল খাই, কি হবে? খাচ্ছি খাই দুটোই হচ্ছে বর্তমান কাল নির্দেশ করে, তাই দুটোতেই হচ্ছে লটলকার প্রয়োগ করা যাচ্ছে বা যাবে। একই হবে, একই হ্যাঁ, হচ্ছে। একই হবে। হ্যাঁ, মানে এতদিন আমরা খাই হিসাবে শিখে এসেছি, অহং ফলম খাদামি, এটা আমি ফল খাই হিসাবে, কিন্তু আজকে দেখছি এটা খাচ্ছিতে। আচ্ছা দিদি, ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আজকের ক্লাস সংক্রান্ত আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর বাড়ির কাজ হচ্ছে এখানে দেখুন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ দুটো করে শব্দ আছে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। দুটো শব্দের দ্বিতীয় এবং তৃতীয় রূপগুলো লিখবেন। ওই আমরা যেভাবে ছক করে পড়েছি একটু আগে ওভাবে করে লিখবেন, প্রথমাটা না লিখলেও চলবে, শুধু দ্বিতীয় এবং তৃতীয় রূপগুলো লিখবেন। আর হচ্ছে তিনটা বাক্য আছে নিচে, এগুলোর অনুবাদ করবেন। অধ্যাপক, অধ্যাপকের সংস্কৃত অধ্যাপক। লেখনী দ্বারা, লেখনী শব্দটার সংস্কৃত লেখনী, লেখনীর দ্বারা যেহেতু বলেছে এটাতে তৃতীয় হবে। আর চিঠি লিখেন, কি লিখেন? চিঠি লিখেন। লিখার জন্য লিখ ধাতু। চিঠি হচ্ছে সংস্কৃত পত্র। আম, এটা হচ্ছে অকারান্ত নপুংসক লিঙ্গ বা ক্লিবলিঙ্গ, পত্র শব্দটা। এরপর আছে বালিকাদ্বয়। বালিকা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ। হাত দিয়ে, হস্ত, আমরা একটু আগে করলাম অকারান্ত পুংলিঙ্গ দিয়ে। তারপর রান্না করছে, রান্না শব্দটার সংস্কৃত হচ্ছে পাক। আর করা হচ্ছে ক্রি ধাতু থেকে আসে, ক্রি ধাতু থেকে আসবে। সেটা যখন প্রয়োগ হয় তখন কর হয়ে যায়। যেমন ক্রি ধাতু থেকে যদি আমরা বলি আহ, প্রথম পুরুষ একবচনে, তাহলে হবে করতি, কর, করতি। এভাবে করে আপনারা হচ্ছে ক্রি ধাতু দিয়ে করবেন এটা। আচ্ছা, আরেকটা বলিনি, দিদি সেটা হচ্ছে, আমরা রান্না করাটা তো পচ ধাতু দিয়ে শিখেছিলাম। হ্যাঁ, রান্না করাটা পচ ধাতু দিয়ে করা যায়। আমি আলাদা আলাদা ভাবে করা যায়। যদি পচ ধাতু দিয়ে করি তাহলে দেখুন এই বাক্যে কোনো কর্ম থাকছে না। আমি কর্মটাকে আলাদা করার জন্য রান্না করছে দুটোকে আলাদা আলাদা করে করছি। যদি কেউ পচ ধাতু দিয়ে একসাথে করে ফেলেন, রান্না করছে পাচাতি, তাও হবে। আজকে যেহেতু দ্বিতীয়ার রূপগুলো শিখেছি, দ্বিতীয় এবং তৃতীয়া, তাই দুটো আলাদা আলাদা প্র্যাকটিস হওয়ার জন্যই আমি এইভাবে করে লিখেছি। পাক শব্দটার যেটা বললাম রান্নার সংস্কৃত, পাক শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। এরপর আছে তারা বল খেলছে। সাহা তৌতে ওখান থেকে আসবে, তৎ শব্দের শব্দরূপ থেকে তারা বল দিয়ে খেলছে। কি দিয়ে খেলছে? বল দিয়ে খেলছে। দেখুন এই বাক্যটাতে কিন্তু কোনো কর্ম কর্ম নেই। বল আছে, কি দিয়ে খেলছে? বল দিয়ে খেলছে, ওটাতে তৃতীয় হবে। আর খেলছে, এটা ক্রিড ধাতু থেকে আসবে। তো এই তিনটা বাক্য আর হচ্ছে এই শব্দগুলো আপনারা আহ, বাড়ির কাজ করবেন, করে জমা দিবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই তিনটা বাক্য আহ, শুধু তিনটা বাক্য করে করবেন না। এটা হচ্ছে আহ, প্রথমটাতে দুটোরই এক বচন করে, অর্থাৎ লেখনী শব্দের এবং চিঠি শব্দের এক বচন নিয়ে করবেন। দ্বিতীয় বাক্যে লেখনী এবং চিঠি দুটোকেই দ্বিবচন দিয়ে তারপর করবেন। এবং তৃতীয় বাক্যে বহুবচন দিয়ে করবেন। একইভাবে বালিকাদ্বয়
হাত দিয়ে রান্না করছে, এখানেও হাত শব্দটাকে, হাত এবং রান্না দুটো শব্দকে প্রথমবার এক বচন দিয়ে, দ্বিতীয়বার দ্বিবচন দিয়ে এবং তৃতীয়বার বহু বচন দিয়ে করবেন। তারা বল দিয়ে খেলছে, এটাকেও। তাহলে তিনটা তিনটা করে তো সর্বমোট 9টা বাক্য হবে। এগুলো খুবই লেখনির দ্বিবচন দিদি। হ্যাঁ, বলুন। লেখনির দ্বিবচন। লেখনী, লেখনী শব্দটা হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ, নদী শব্দের মতো। কণিকাতে রূপটা আছে। তাহলে বাংলাটা কেমন হবে এটার? লেখনী মানে হচ্ছে যেটা দিয়ে লেখা হয়, এখানে কলম, আমি চাইলে কলম লিখতে পারতাম, কিন্তু কলম লিখলে সেটার সংস্কৃতটা আপনারা করতে পারতেন কিনা সেটার জন্যই হচ্ছে আমি লেখনীটা লিখলাম। লেখনী হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ, নদী শব্দের মতো। এটা ব্যাকরণ কণিকাতে 26 পৃষ্ঠা, 25 26 এই দুটো পৃষ্ঠায় আছে। ওটা থেকে তৃতীয় রূপটা দেখে নেবেন। আচ্ছা, আমি তাও একবার বলে দিই। নদী শব্দের দ্বিতীয় রূপ হয় নদীম, নদ্যৌ, নদীহি। আর তৃতীয় রূপ হয় নদ্যাহা, নদীভ্যাম, নদীভিহি। দিদি, বইয়ে তো তৃতীয় রূপটা নদ্যা হা নাই, শুধু নদ্যা, মানে বিসর্গ নেই। হ্যাঁ, বিসর্গ হবে না, এটা আমার উচ্চারণে ভুল হয়েছে, নদ্যা, নদ্যা হবে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি, বাড়ির কাজ সংক্রান্ত বা ক্লাস সংক্রান্ত? দিদি, আগের ক্লাস থেকে একটু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। হ্যাঁ, বলুন। আমরা যখন অতীতকালে যে তিন ভাবে করি, সেইটার একটা আছে যে তব তবতু যোগে, ওইখানে মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আলাদা আলাদা করে আমরা শিখেছিলাম। সেক্ষেত্রে আমরা যদি বুঝতে না পারি, যদি সে দিয়ে বলি, তখন তো বোঝা যায় না যে পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। তখন কি এই দুইটার যে কোনো একটা লিখলেই সঠিক হবে? হ্যাঁ, দুটোর যে কোনো একটা লিখলেই সঠিক হবে। আর তাছাড়া তবতু প্রত্যয়ের আলাদা ক্লাস হবে, সেখানে তবতু কখন প্রয়োগ হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, সেটা বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার, বলুন। আপনি যে বাড়ির কাজ দিয়েছেন, বাড়ির কাজের আগে যে কাজগুলি দিয়েছিলেন, ওগুলো আমি ঠিক মতো লিখতে পারিনি। যদি আপনি গ্রুপে উত্তরগুলি দিয়ে দেন, তাহলে আমরা চর্চা করতে পারবো আর কি, এবং দেখে ভুলটা শুদ্ধ করতে পারবো। আচ্ছা, মানে যে বাক্যগুলো। হ্যাঁ, বাক্যগুলো দিয়েছিলেন, ওটা যদি পরে লিখে দেন গ্রুপে, ঠিক তাহলে আছে, তাহলে মোটামুটি আমি আমরা এগুলোর উত্তরগুলো লিখে দিব। ঠিক আছে। নমস্কার। আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। আর কারো যদি পরে কোনো জিজ্ঞাসা জাগে মনে, তাহলে প্র্যাকটিস গ্রুপ আছে, ওখানে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমাকে চাইলে ইনবক্সে নক করতে পারেন। আমরা ক্লাস তাহলে এখানে শেষ করি। সকলে আমার সাথে শান্তি মন্ত্র পাঠ করবেন মিউট অবস্থায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।